প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার। পর্ব ৪৬। ঝিরঝিরে নদীর হাওয়া আর ঘন পাতার খসখসানি শব্দের চারপাশটা এক ভৌতিক নিস্তব্ধতায় ঢাকা। নিঝুম জঙ্গল, যার কোল ঘেঁষে বয়ে চলেছে এক শান্ত নদী। এই জনমানবিহীন নির্জন প্রান্তরে জল্লাদের মতো ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন সশস্ত্র যুবক। আর তাদের বৃত্তের ঠিক মাঝখানে মাটিতে হাত পা শক্ত রশিতে বাঁধা অবস্থায় লুটিয়ে আছে দুটি ছেলে। বাঁচার আকুতিতে তারা মাটিতে পশুর মতো গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ নেই। ঠিক তখনই জঙ্গলের বুক চিরে পায়ে হেঁটে এগিয়ে এলো আরও দুটি অবয়ন। অবয়ন বললে ভুল হবে, তারা একজন পুরুষ আর একজন নারী। দুজনেরই পরনে কুচকুচে কালো পোশাক আর মুখে আঁটা কালো মাস্ক। তারা সামনে এসে দাঁড়াতেই চারপাশে জল্লাদের মধ্যে এক অদ্ভুত তৎপরতা দেখা দিল। আচমকা সেই মাস্ক পরিহিত রহস্যময়ী নারীটি তার হাতের একটি আঙুল তুলে বাকিদের দিকে ঠান্ডা ইশারা করল, আর সেই ইশারা পাওয়া মাত্রই হিংস্র নেকড়ের মতো ছেলে দুটির উপর ঝাঁপিয়ে পড়ল বাকি যুবকেরা। তাদের হাতে থাকা মোটা লাঠি আর রড অনবরত আছড়ে পড়তে লাগল মাটিতে পড়ে থাকা অর্ধনগ্ন শরীর দুটির উপর। ছেলে দুটির গায়ে কোনো সুতো নেই, তাই প্রতিটি আঘাতের সাথে সাথে চামড়া ফেটে ফিনকি দিয়ে কাঁচা লাল রক্ত ছিটকে বের হতে লাগল। তাদের আর্তনাদে জঙ্গলের বাতাসও যেন ভারী হয়ে উঠল। মারধর যখন এক পর্যায়ে থামল, তখন সেই কালো পোশাকধারী নারী ধীর পায়ে ছেলে দুটির ক্ষতবিক্ষত দেহের দিকে এগিয়ে গেল। তার হাতে এক অদ্ভুত নিষ্ঠুরতা। সে কোমর থেকে একটা ধারালো ছোরা বের করে ছেলে দুটির সারা শরীরে গভীর করে ব্লেড চালানোর মতো আঁচড় কাটতে লাগল। ছাল চামড়া আলগা হয়ে যাওয়া সেই তাজা ক্ষতের উপর সে এক লহমায় ঢেলে দিল এক বাটি শুকনো লঙ্কার গুঁড়ো। আল্লাহর দোহাই লাগে, ছাড়ুন আমাদের, মরে গেলাম, বাঁচাও। লঙ্কার তীব্র ঝাঁজ আর পোড়ানিতে ছেলে দুটির পৈশাচিক যন্ত্রণার চিৎকার করে ডুকরে কেঁদে উঠল। কিন্তু তাদের সেই বুক ফাটা হাহাকার দেখে মাস্কের আড়ালে থাকা ওই নারীর ঠোঁটের কোণে এক পৈশাচিক ও পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। সে তীব্র ঘৃণায় ঝুঁকে পড়ল তীব্র জ্বলনে ছটফট করতে থাকা একটি ছেলের দিকে। তার মাথার চুল মুঠো করে ধরে এক হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠল। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তাই না রে জানোয়ারের দল? ঠিক এই রকমই তীব্র কষ্ট, এর চেয়েও 1000 গুণ বেশি নরক যন্ত্রণা হয়েছিল সেই নিষ্পাপ মেয়েগুলোর, যাদের তোরা মানুষ নামের কলঙ্করা এর চেয়েও ভয়াবহভাবে ছিঁড়ে খুঁড়ে খেয়েছিলে। চুল ধরে থাকা ছেলেটি যন্ত্রণায় চোখ উল্টে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় কোনো মতো বলল, ক ক ক কিসের কথা বলছেন আপনারা? আমরা কাউকে কষ্ট দেইনি, দোহাই আপনাদের, আমাদের প্রাণ ভিক্ষা দিন, আমরা বাঁচতে চাই। ছেলেটির মুখে বাঁচার আকুতি শুনে সেই নারী এক উন্মত্ত ও অষ্ট হাসিতে ফেটে উঠল। সেই হাসির শব্দে তারা শিহরে উঠল। হাসতে হাসতে আচমকা তার হাতের ধারালো ছুরিটা ছেলেটির হৃৎপিণ্ডে বরাবর সাজানো গেঁথে দিল সে। পাবলিক শক্তিতে ছুরিটা বুকের ভেতর ঢুকে যেতেই কলকল করে গরম রক্ত ছিটকে বের হয়ে মুয়ের কালো পোশাক ভিজিয়ে দিল। যন্ত্রণায় শেষ সীমায় পৌঁছে ছেলেটি এক গগনবিদারী চিৎকার দিল। নারীটি এক চুলও দয়া না দেখিয়ে ঠিক একইভাবে পাশের ছেলেটির বুকেও ছুরি চালিয়ে তাকেও ক্ষতবিক্ষত করে দিল। দুজন নরপিশাচ যখন নিজেদের রক্তের পুকুরে শুয়ে ছটফট করছে, তখন ওই নারী ও পুরুষের চোখে এক পরম বিজয়ের আনন্দ চকচক করে উঠল। নারীটি আবারও এক
প্রলয়কারী হুঙ্কার ছাড়ল। প্রাণ ভিক্ষা চাস তোরা? প্রাণ ভিক্ষা দিয়েছিলি তোরা সেই অসহায় মেয়েগুলোকে? প্রাণ ভিক্ষা, যাদের তোরা স্রেফ ওয়ান টাইম টিস্যুর মতো ইউজ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলি। তারা যখন তোদের পায়ে ধরে জীবনের শেষ আকুতি করেছিল, তখন তো তোদের পাষাণ মন গলেনি। তবে আজ কেন তোদের আমি মুক্তি দিই বল? প্রথম ছেলেটির রক্তাক্ত মুখ উঁচিয়ে শেষবারের মতো কিছু একটা বলার চেষ্টা করতেই মৌ ক্ষিপ্ত হয়ে একটার পর একটা গুনে গুনে 6 বার তার ধারালো ছুরির ফালা বসিয়ে দিল ছেলেটির ক্ষতবিক্ষত বুকে। প্রতিটি ফালা বসানোর সাথে সাথে মাংস কাটার বীভৎস শব্দ হতে লাগলো। ছেলেটি নিজের জীবনের শেষ ভিক্ষা চেয়ে গঙ্গাতে লাগলো, কিন্তু সেখানে কেউ তার কথা শোনার জন্য দাঁড়িয়ে নেই। হুট করেই সেই নারী তার সমস্ত রুদ্রমূর্তি আর খুনের চোখ নিয়ে ছেলেটির কানের কাছে মুখ নামালো, শীতল ও ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, প্রথম ফালাটা দিলাম আমার জানের টুকরোকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তোদের পশুবৃত্তির চাহিদা মেটানোর জন্য। দ্বিতীয় ফালাটা দিলাম আমার জানের নিষ্পাপ হৃদয়টাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার জন্য। তৃতীয় ফালাটা দিলাম আমার জান তোকে নিজের আপন ভাই ভেবে বিশ্বাস করার পর যেভাবে তুই তাকে পেছন থেকে ঠকিয়েছিস তার প্রতিশোধে। চতুর্থ ফালাটা দিলাম আমার জানের উপর তোরা যে অমানবিক ও পাশবিক নির্যাতন চালিয়েছিস তার জন্য। পঞ্চম ফালাটা দিলাম আমাদের পরিবারের সকলের বিশ্বাস এভাবে ভাঙার জন্য। আর এই ষষ্ঠ ফালাটা দিলাম কারণ আমার আম্মু তোকে নিজের পেটের ছেলের চেয়েও বেশি ভালোবাসে বিশ্বাস করেছিল, আর তুই সেই মায়ের অন্ন খেয়ে তার সাথেই বেইমানি করলি। মৃত্যুর কোল ঘেঁষে দাঁড়িয়ে ছেলেটির চোখ দুটো কোনো মতে মেলে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে কাঁপা কাঁপা ঠোঁটে জিজ্ঞেস করল, ক ক ক আপনি? নারীটি নিজের মুখের মাস্কটা এক ঝাটকায় সরিয়ে নিল। চাঁদের আলোয় তার চোখের হিংস্রতা আর ঠোঁটের বাঁকা হাসি স্পষ্ট হয়ে উঠল, এবং ততক্ষণে আবারও মুখ থেকে সে চিবিয়ে চিবিয়ে বলল, আমি তালুকদার বাড়ির মেঝো মেয়ে এবং চৌধুরী বাড়ির মেঝো পুত্রবধূ তাসফিয়া মৌ চৌধুরী। কথাটা শেষ করেই মৌ আর এক মুহূর্ত অপচয় করল না। পাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরিহিত পুরুষটির হাত থেকে এক কোপে মাথা নামানো চওড়া ও ভারী রামদা নিজের হাতে তুলে নিল। সারা শরীর রক্ত করে সে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার! সেই পবিত্র ভয়ঙ্কর ধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হতেই মৌ তার হাতের রামদা দিয়ে সজোরে কোপ বসালো ছেলেটির গলায়। এক কোপেই ধর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ল বহুদূরে। ঠিক একই ক্ষিপ্রতায় সে পাশের নরপিশাচটির গলাতে রামদা চালায়। সদ্য গলা কাটা মুরগির মতো দেহ দুটি মাটিতে পড়ে কিছুক্ষণ তীব্রভাবে লাফালাফি করতে লাগল, আর তাদের শরীর থেকে বের হওয়া ফিন্নি দেওয়া লাল রক্তে চারপাশে মাটিতে ও ঘাস ভিজে কাদা হয়ে গেল। দেখতে দেখতে দেহ দুটি শেষ স্পন্দনটুকুও স্তব্ধ হয়ে গেল। তারা নিজেদের পাপের শাস্তি পেয়ে ওপারে পাড়ি জমালো। সেই কালো পোশাক পরিহিত পুরুষটি আর কেউ নয়, স্বয়ং সাব্বির। মৌ এক বিশ্বজয়ের তৃপ্তির হাসি হেসে সাব্বিরের দিকে হাত বাড়ালো। সাব্বির পকেট থেকে কয়েক বান্ডিল চকচকে টাকা মৌয়ের হাতে দিল। মৌ সেই টাকাগুলো যুবকদের হাতে তুলে দিয়ে ইশারা করতেই তারা নিজেদের পারিশ্রমিক পেয়ে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নদীর তীরে লুকিয়ে রাখা স্পিডবোটে উঠে তারা মুহূর্তের মধ্যে অন্ধকারের বুকে হাওয়া হয়ে গেল। তারা চলে যেতেই মৌ আর সাব্বির দ্রুত নিজেদের গা থেকে রক্তভেজা কালো পোশাক এবং মুখের মাস্ক খুলে ফেলল। চতুর অপরাধীর মতো তারা সমস্ত আলামত নদীর স্রোত
জলে ভাসিয়ে দিল, যাতে কোনো ফরেনসিক টিম বা পুলিশ খুনের বিন্দুমাত্র চিহ্ন খুঁজে না পায়। তবে যাওয়ার আগে মৌ ওই দুটি মুণ্ডহীন লাশের মাঝখানে ছোট্ট একটা সাদা চিরকুট রাখল, আর তার উপর একটা ভারী পাথর চাপা দিল, যাতে নদীর বাতাসে ওটা উড়ে না যায়। সেই রক্ত ভেজা চিরকুটে গুটি কয়েক অক্ষরে বড় বড় করে লেখা ছিল, ধর্ষণকারীদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাইট নেই। সর্বশেষে মৌ আর সাব্বির মূল রাস্তা এড়িয়ে বনের ভেতরে এক বিপরীত ও গোপন পথ ধরে অত্যন্ত সাবধানে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, যাতে ভুলেও কোনো তৃতীয় ব্যক্তির নজরে তারা না আসে। বেইমানির প্রতিশোধ রক্ত দিয়ে শেষ হলো। নদীর তীর থেকে ফেরার পথে সাব্বির মেইন রাস্তা দিয়ে অত্যন্ত স্বাভাবিক ও সতর্কভাবে হেঁটে যাচ্ছিল, কিন্তু মৌ যেন একদমই অন্য গ্রহের বাসিন্দা। সে নিজের মতো নেচে কুচে লাফাতে লাফাতে এগিয়ে চলছে। এক পর্যায়ে লাফালাফি বন্ধ করে সে হুট করেই সাব্বিরের হাত জড়িয়ে ধরে ঝুলতে ঝুলতে হাঁটতে শুরু করলো। সাব্বির শতবার বারণ করা সত্ত্বেও মেয়েটা আজ কোনো কথা শুনছে না। ওদিকে সাব্বিরের বুকের ভেতর তখন ভয়ে চোটে রীতিমতো ঢাকঢোল বাজছে। সেদিন সামান্য একটু জড়িয়ে ধরার কারণেই উজান তাকে যে কেলানি দিয়েছিল তা সে এখনও ভোলেনি। আর আজ কাঠফাটা দুপুরে এই রাস্তায় উজান যদি মৌকে এভাবে তার গায়ের উপর লেপ্টে থাকতে দেখে, তবে কোনো কিছু না ভেবেই তাকে নির্ঘাত পরপারে পাঠিয়ে দেবে। সাব্বির নিজেকে নাক কুঁচকে অত্যন্ত তথস্থ হয়ে মৌকে ফিসফিসিয়ে বলে উঠল, লক্ষ্মী বোন আমার, দোহাই তোর একটু দূরে দূরে গিয়ে হাঁটো। এমনিতেই তোকে নিয়ে এই ভর দুপুরে বের হয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। তার উপর উজান ভাইয়া গতকাল স্পষ্ট বারণ করার পরেও তুই যদি এভাবে আমার গায়ের উপর লেপ্টে থাকিস, আর ওটা যদি ভাইয়া কোনোভাবে দেখে ফেলে, তবে আমার কপালে কী চরম দুর্দশা আছে তুই কি তা বুঝতে পারছিস? মৌ এক তাচ্ছিল্যের ঝামটা দিয়ে বলল, চুপ করো তো ভাইয়া। তুমি আমার মতো একজন সাহসী বীর বোন পেয়ে মনে মনে গর্ববোধ না করে উল্টো ভয়ের চোটে কাঁপছ। ছি, তোমার তো একটা কুত্তার লেজের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। হ্যাঁ, এখন শুধু সেটাই বাকি আছে আমার। কিন্তু বোন, একটা কথা সত্যি করে বল তো, তুই কীভাবে ওই জানোয়ার দুটোকে অমন করে জবাই করলি রে? না মানে তোর হাতটা একেবারের জন্য কাঁপলো না? একটুও ভয় করলো না তোর? এখন শুধু সেটাই বাকি আছে আমার। মৌ এবার বেশ শব্দ করে খিলখিল করে হেসে উঠল। ততক্ষণে হাঁটতে হাঁটতে তারা তালুকদার বাড়ির সীমানার ভেতর ঢুকে পড়েছে। তাই মৌর কণ্ঠস্বর একদম নিচু করে ফিসফিসিয়ে বলল, ওসমান তালুকদারের নাতনি আমি, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার ভয় করে কিনা? ওসমান তালুকদার নিজে একলা দাঁড়িয়ে একসাথে 100টা লাশ ফেলে দেওয়ার ক্ষমতা রাখতেন, আর আমি তার রক্তের হয়ে এই সামান্য দুটো পশুকে মারতে ভয় পাবো? হাও হানি। মৌয়ের আজব যুক্তি শেষ হতে না হতেই মেহের এবং মৌয়ের মা অত্যন্ত ফ্যাকাশে মুখে দৌড়ে তাদের দিকে এগিয়ে এলেন। মৌয়ের মায়ের চোখে মুখে তখন এক চরম আতঙ্ক ও উদ্গ্রীব ভাব। তিনি হাঁপাতে হাঁপাতে কাঁপো কাঁপো গলায় বললেন, জানিস মা, রহিমার কুলাঙ্গার ছেলে আর তার এক বন্ধুকে নাকি কে বা কারা জঘন্যভাবে মারধর করে গলা কেটে মাথা শরীর থেকে আলাদা করে নদীর তীরে ফেলে রেখে গেছে। পুরো গ্রাম তোড়পাড় হয়ে যাচ্ছে। মৌ মুহূর্তের মধ্যে নিজের মুখের সমস্ত ভাব পরিবর্তন করে অবাক হওয়ার নাটক করল। সে নিজের শুকনো মুখ বানিয়ে আমতা আমতা করে বলল, সত্যি বলছে আম্মু? একটা পশুর মতো মানুষ ওই জঘন্য কাজটা করতে পারল? তবে আমার কি মনে হয় জানো আম্মু, যে কাজটা করেছে সে একদম ঠিক কাজ করেনি। তার উচিত ছিল ওই
ধর্ষণগুলোর শুধু গলা না কেটে ওদের ইয়েটাও আগে কেটে ফেলা, তবেই না আসল শাস্তি হতো। মৌয়ের মুখ থেকে এমন ঘোরতর ও খোলামেলা কথা শোনা মাত্রই তার মা পুরো থতমত খেয়ে গেলেন। পাশেই রোহান আর সাব্বির দাঁড়িয়ে আছে, আর তাদের মতো জোয়ান ছেলেদের সামনে মেয়েটা কিভাবে এমন অবলীলায় এসব কথা উচ্চারণ করে। মৌয়ের মা লজ্জায় আর অস্বস্তিতে তোতলাতে তোতলাতে বললেন, আসো, তোরা এখানে থাক, আমি একটু ওদিক থেকে আসছি। এই বলে তিনি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেলেন। তিনি চলে যেতেই সাব্বির আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হো হো করে হেসে উঠল। এই তেঁতুল গাছের পেটনি, তোর ভেতরে সাধারণ বোধ বুদ্ধি কি একেবারে লোপ পেয়েছে নাকি? মামির সামনে কেউ অমন কাটার কথা বলে? যা বাবা, দোষ করলো ওই নরপিশাচগুলো, অথচ তাদের বেলায় কিছু না। আর আমি জাস্ট একটা ন্যাচারাল সলিউশনের কথা বলেছি বলেই যত দোষ। মৌ মুখ বাঁকালো। তারপর মৌ এবার ধীর পায়ে মেহেরের দিকে এগিয়ে গেল। মেহের তখনও বড় বড় চোখ করে এক ফ্যাকাশে ও শুকনো মুখে মৌয়ের দিকে তাকিয়ে ছিল। সে মৌকে কাছে আসতেই অত্যন্ত কাঁপানো গলায় শোধালো, মৌ, সত্যি করে বলতো, কে করলো এসব? গ্রামের মানুষ তো ভয়ে কাঁপছে। যেই করুক না কেন, পাপ করলে তার শাস্তি তো প্রকৃতি কোনো না কোনোভাবেই দেবেই। সো জাস্ট চিল বেবি। এই বলে মৌ কোনো এক বিজয়ীর মতো মেহেরের চারপাশে গোল হয়ে ঘুরতে লাগলো। সাব্বির পালকহীনভাবে মেয়েটার এই অদ্ভুত কাণ্ডের দিকে তাকিয়ে রইল। এত বড় একটা নৃশংস খুনের মিশন শেষ করে এসে একটা মেয়ে কিভাবে এত রিল্যাক্স মুডে ঘুরতে পারে, এমনকি অন্যকে চিল করার পরামর্শ দিতে পারে, তা ভেবেই সাব্বিরের মাথা ঘুরে যাওয়া দশা হলো। সাব্বির কিছুটা মৌয়ের দিকে ঝুঁকে এসে নিচু স্বরে আওড়ালো, বোন রে, তুই এত রিল্যাক্স কীভাবে থাকিস বলতো? আমাকে একটু অমন ঠান্ডা মাথায় রিল্যাক্স থাকার টিপস দিস? সময় হলে দেবনি। এবার তুমি এখান থেকে কাটো দেখি ভাইয়া। ওদিকে তোমার গার্লফ্রেন্ড আবার তোমায় দেখতে না পেরে অভিমান করে মুখ ফুলিয়ে বসে থাকবে। যাও যাও। সাব্বির একগাল মুচকি হেসে সেখান থেকে প্রস্থান করল। সাব্বির চলে যেতেই মৌয়ের হাত ধরে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তার মুখের এই পরম তৃপ্ত ও বিজয়ের হাসি দেখে মেহেরের মনের ভেতরের সুপ্ত সন্দেহটা এবার দ্বিগুণ রূপ নিল। গতকাল রাতেও এই মেয়েটা সাব্বিরের সাথে আড়ালে ফিসফিস করে কী যেন গোপন কথা বলছিল। এমনকি আজ সকাল থেকেও সে অনেকক্ষণ ধরে বাড়িতে ছিল না। আবার তার ফেরার ঠিক পরপরই খবর এলো যে মেহেরের জীবনের সেই ধর্ষকদের বাকি দুজনকে কেউ অত্যন্ত নৃশংসভাবে কেটে নদীর তীরে ফেলে রেখে এসেছে। মেহের আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক গভীর সন্দেহ ভরা ও তীক্ষ্ণ দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে চেয়ে থমকানো গলায় বলে উঠল, পাখি, একদম সত্যি করে বলো তো আমায়, এই পুরো কাণ্ডটা তুই নিজে করছিস না? দেখো পাখি, আমার কাছে অত্যন্ত কোনো মিথ্যা কথা বলবি না। 5 বছর আগে সেই অভিশপ্ত ঘটনার কথা আমি কিন্তু আজও ভুলে যাইনি। সেদিনও হয়তো তুই তীব্র রাগের মাথায় ওই 4 কুলাঙ্গারের মধ্য থেকে একজনকে জ্বলন্ত গাড়িতে সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি। আর তার ঠিক 3 বছর পর দ্বিতীয়জনকেও কেউ একজন ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছিল, যার ভয়ে বাকি দুজন কুলাঙ্গার এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। আর
আজ 2 বছর পর যখনই তারা আবার এই গ্রামের পা রাখল, ঠিক তখনই তোর হুট করে এই গ্রামের আসার জন্য জেদ চাপল। এই সব কিছুর টাইমিং কেমন যেন বড্ড সন্দেহজনক লাগছে আমার কাছে। প্লিজ পাখি, আমায় বল কী হয়েছিল আজ সকালে। মেহেরের এমন অকট্ট যুক্তি ও জেরা শুনেও ময়ের মুখে বিন্দুমাত্র ভয়ের রেখা ফুটল না। সে মেহেরের গাল দুটো আলতো করে টিপে দিয়ে অত্যন্ত আদুরে সুরে বলল, ও বেবি, তুইও না পারিস বটে। আমি এসব খুনাখুনির বিন্দুমাত্র কিছু জানি না। তুমি ওসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে জাস্ট এটা ভেবে খুশি হ যে পাপীরা শেষমেশ তাদের নিজেদের করা পাপের চরম শাস্তি পেয়ে গেছে। এবার এই আজগুবি গোয়েন্দাগিরি বন্ধ করে সোজা নিজের বরের কাছে যা তো দেখি। ইফাত ভাইয়া তার বউকে ছাড়া নিশ্চয় ওদিকে ছটফট করছে। আর আমি বরং একটু গিয়ে দেখি আমার ওই খাটাস প্রফেসর বরটা আমার কোথায় কোথায় টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এই বলে মৌ মেহেরকে উঠানে একা দাঁড় করিয়ে রেখে নিজের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে অত্যন্ত হালকা পায়ে বাড়ির পেছনের বাগানটার দিকে এগিয়ে গেল।